গত 15 বছরে বর্তমান সরকারের দেশ চালানোর যে দক্ষতা এবং বিভিন্ন ঋণ, বিশ্বব্যাংক বলেন, IMF বলেন, যে ঋণগুলা নিচ্ছে, যেভাবে কিস্তি পরিশোধ করছে সঠিক সময়ে, তাতে আমি মনে করি এই সরকার যদি ক্ষমতায় থাকে, চায়না না, যদি শয়তানের কাছ থেকে ঋণ নেয়, বাংলাদেশ সরকার সেই ঋণ সঠিক সময়ে পরিশোধ করতে পারবে বলে আমার বিশ্বাস, এবং এই দেশের জনগণও সেটা বিশ্বাস করে। বিশিষ্ট ব্যবসায়ী ফিফল চৌধুরী, উনি অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি বর্তমানে তরুণ সমাজের মাঝে। আর একজন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের ভাই শাহাদাত হোসেন। এখন দেখুন, দেশে গণতন্ত্র আছে বলেই মনোনয়নপত্র দাখিল করেছে। মনোনয়নপত্র দাখিল করা গণতান্ত্রিক অধিকার। জনগণ সিদ্ধান্ত নিবে তারা তিনজনের মধ্যে কাকে বেছে নেবে। আমরা যা বলি বাস্তবে আমরাও তা মানি না। আমরা তো দেখছি যে শীতের দিনে কাশ্মীরের কম্বল গায়ে দিয়ে ভারতের বিরুদ্ধে স্লোগান দিতে আমরা দেখছি। তো অতএব এই ধরনের বর্জন দিয়ে কোনো কাজ হবে না। যারা কোকাকোলা খায়, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেন, তাদের মতো। কোকাকোলা যেমন ইসরায়েলি পণ্য নয়, কিন্তু আমরা মনে করি এটা ইসরায়েলি পণ্য, এরকম আর কি। খুব জুৎসর প্রশ্ন খুব একটা আসেনি। তো এখানে একটা প্রশ্ন আসছে যে অর্থনীতি, যেটা আমাদের মাসুম ভাই বলেছেন, দেশের অর্থনীতি তো খুব খারাপ হচ্ছে এবং বিদেশ থেকে যে ভিক্ষা করতেছে এই বিষয়ে কথা বলছেন। দেখুন, সংসারে যখন অভাব থাকে তখন মা কিন্তু যে কোনো ভাবে সন্তানের খাবার জোগাড় করে, এটা মায়ের দায়িত্ব, কর্তব্য। জনগণ বর্তমান সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, জনগণের জানমাল আপনার সবকিছু দেখার দায়িত্ব সরকারের, সরকার সেটি করছে। আর যে লোনের কথা বলছেন, যে বিদেশি লোন, আচ্ছা একটি বছর বলেন স্বাধীনতার পরে, বিশেষ করে 75-এ 15 আগস্টের পরে লোন ছাড়া কোন সরকার এদেশ চালিয়েছে? সম্ভব নয়। কারণ আমাদের যে সীমিত সম্পদ, আমরা মূলত কৃষির উপরে নির্ভরশীল। আমাদের এই সম্পদ দিয়ে আমাদের 7.5 কোটি থেকে যখন 17 কোটি লোক হয়ে গেছে, এটার সেই অনুযায়ী কিন্তু আমরা ডেভেলপ করি নাই। দেশ যেটুকু ডেভেলপ করেছে শুধুমাত্র গত 15 বছর। আপনি 52 বছর থেকে 15 বছর বাদ দিলে বাকি সময়গুলো 35 আপনার 37 বছর কিন্তু আমরা পিছিয়ে ছিলাম এবং আমাদেরকে পিছনের দিকে টেনে রাখা হয়েছিল। তো সুতরাং দেশ যখন উন্নত হবে তখন স্বাভাবিক কারণে আপনি যদি একটা বিল্ডিং করেন করে, সেখানেও দেখবেন আপনি রড কিছু বাকিতে, কিছু নগদে আনবেন, সিমেন্ট কিছু নগদে, কিছু বাকিতে, ইট হয়তো আগের বছর দাদন দিয়ে আনবেন। সুতরাং রাষ্ট্রীয় কাঠামো এরকম, নগদে লোনে সবকিছু মিলেই চলে। তবে একটা ভালো প্রশ্ন করেছেন যে 42,000 বিলিয়ন থেকে আমরা 14,000-এ নেমে গেছি। এটা যেমন সত্য, পাশাপাশি এটাও সত্য যখন 2008 সালে 7 সালে সরকার পরিবর্তন হয়, মানে তত্ত্বাবধায়ক সরকার আসে, ওই সময়ে আপনার 6,000 বিলিয়ন থেকে বর্তমান সরকার 42,000-এ নিয়েছে, এটাও সত্য। তো সুতরাং 6,000 বিলিয়নে যদি রাষ্ট্র চলতে পারে খুব একটা সমস্যা না হয়, 14,000 বিলিয়ন অনেক বেশি, সুতরাং তার ডবলের চাইতে বেশি। অতএব আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। হ্যাঁ, আপনি একটা জায়গায় সঠিক বলেছেন। যদি কিছু না থাকে তাহলে ব্যাংকে কেন ঢুকতে পারছে না সাংবাদিকরা? আতঙ্কিত হওয়ার তো কিছু নাই, ঠিক আছে। ব্যাংকে কেন ঢুকতে পারছে না সাংবাদিকরা? অবশ্যই ঢুকবে, কিন্তু যখন তখন যে কোনো জায়গায় হুটহাট করে ঢুকার সুযোগ নেই, এবং এটার প্রসিডিউর মেনটেন করে যদি ঢুকতে চায় অবশ্যই ঢুকতে পারবে, এবং ঢুকার সুযোগ আছে, দিচ্ছেও। এখানে আমাদের প্রিয় আমার রবি ভাই কথা বলেছেন, উনি বলেছেন মানে অদৃশ্য শক্তির ব্যাপারে বলেছেন, টাকার বিনিময়ে যে অদৃশ্য শক্তির কথা উনি বলেছেন, যেটা আমি নাকি বলেছি, এবং উনি বলেছেন হাসিনা ঋণ করেছে এবং কারা দেশ চালাচ্ছে। আমি বলি ঋণ একটা, এটি সত্য, চায়না ঋণ যে কোনো দেশের জন্য, আমাদের মতো দেশগুলোর জন্য চায়না ঋণ একটু আতঙ্কে। এই কারণে আতঙ্কে, চায়না ঋণের খেসারত কিভাবে শ্রীলঙ্কা দিয়েছে এটি আমরা দেখেছি। ওদের একটি বন্দর চায়নাদেরকে দিয়ে দিতে হয়েছে। তো বর্তমান সরকারের গত 15 বছরের যে ক্যারিসম্যাটিক অভিজ্ঞতা এবং দেশ চালানোর আমাদেরকে কি দিতে হবে সেটা বলছি। গত 15 বছরে বর্তমান সরকারের দেশ চালানোর যে দক্ষতা এবং বিভিন্ন ঋণ, বিশ্বব্যাংক বলেন, IMF বলেন, যে ঋণগুলা নিচ্ছে, যেভাবে কিস্তি পরিশোধ করছে সঠিক সময়ে,
তাতে আমি মনে করি এই সরকার যদি ক্ষমতায় থাকে, চায়না না, যদি শয়তানের কাছ থেকে ঋণ নেয়, বাংলাদেশ সরকার সেই ঋণ সঠিক সময়ে পরিশোধ করতে পারবে বলে আমার বিশ্বাস, এবং এই দেশের জনগণও সেটা বিশ্বাস করে। এবার আসি লু। দেখেন, এখন তো গ্রীষ্মকাল, স্বাভাবিক কারণে দক্ষিণ পূর্ব দিক হইতে বায়ু প্রবাহিত হয় এবং লু হাওয়া মাঝে মাঝে আসে। এপ্রিলেও বাংলাদেশে প্রচুর লু হাওয়া এসেছে। এটি নিয়ে যারা ভাবে তারা বলতে পারে, এটি নিয়ে সাধারণ জনগণ ভাবে না। ওবায়দুল কাদের সাহেব বেশি কারণ ভাবছেন। এই ভদ্রলোক, এটা যদি এস্কিমোদের কোন লোক বাংলাদেশে আসতো কিংবা এলিয়েনদের কেউ বাংলাদেশে আসতো, এটা নিয়ে সবাই একটু চিন্তা থাকতো, আতঙ্কিত থাকতো। উনি এই ভদ্রলোক বাংলাদেশে বহুবার এসেছেন। ওনার কাজ, যেহেতু বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে উনি নতুন রাষ্ট্রদূত আসার আগে আগাম ওনার উনি সরকারের সাথে কিছু বিষয় আলাপ করবেন, যেটি রবি ভাই বলেছেন। কথা তো স্পষ্ট, যখন বাইরের কেউ এভাবে আসে উনি কিন্তু প্রোগ্রাম দিয়ে দেন যে এই আলাপ হবে। যদিও নির্বাচনের আগে অনেকেই অনির্ধারিত আলাপ আলোচনা অনেকের সাথে করেছেন, তবে সেটি হতে পারে। বাংলাদেশে যে কোনো রাজনৈতিক দলের সাথে, যে কোনো সংগঠনের সাথে লু বসতেই পারেন। আজকে যদি রবি ভাইও লুকে আহ্বান করেন যে আমি আপনার সাথে 10 মিনিটের একটা ইন্টারভিউ নিতে চাই বা 2 মিনিটের একটা ইন্টারভিউ নিতে চাই, আমার দৃঢ় বিশ্বাস লু সেটি প্রত্যাখ্যান করবে না। সুতরাং উনি মার্কিন একজন প্রতিনিধি হয়ে আসতেছেন, উনি সরকারের সাথে আলাপ করবেন এবং সৌজন্যতার খাতিরে বিএনপির সাথে বা অন্যান্য রাজনৈতিক দলের সাথে বসতেও পারেন, নাও বসতে পারেন। এটি নিয়ে ভাবার কিছু নেই, কারণ উনি যখন বারবার আসছে ওনাকে আমরা চিনে ফেলছি, ওনার মুরদও আমরা জানি, আর উনি কেন আসে সেটাও জানি, এবং কারা উনি আসলে খুশি হয়। উৎসাহী ওবায়দুল কাদের সাহেব কেন উনি আসলে, আমি আসতেছি ওবায়দুল কাদেরের জায়গায়, উনি আসলে কারা খুশি হয় সেটিও আমরা জানি। আর ওবায়দুল কাদের সাহেব যেটি বলেছেন, এটি তো উনি সত্য কথা বলেছেন। উনি বলেছেন যে কারা অদৃশ্য শক্তি, উনি কিন্তু বিএনপির কথা বলেছেন। লু আসলে কারা খুশি হয়, বিএনপির কথা। আচ্ছা, সবশেষে আমি আরেকটি কথা বলি, রবি ভাই একটু সংশোধনী দিই। রবি ভাই আমার এলাকায় উপজেলা নির্বাচনে রেফারেন্স দিয়েছেন এবং সরকারের নীতি নির্ধারকরা বলেছেন যে আত্মীয় স্বজন কেউ যাতে প্রার্থী না হয়, এবং আত্মীয় বলতে কাদেরকে বুঝিয়েছেন এটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ক্লিয়ার করেছেন। তো এখানে যেটি কোম্পানিগঞ্জে নোয়াখালীতে হয়েছে সেটি হলো, নোয়াখালীতে 3 জন মনোনয়নপত্র দাখিল করেছেন। একজন সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল সাহেব, উনি যথেষ্ট জনপ্রিয় ব্যক্তিত্ব। আরেকজন তরুণ প্রজন্মের নেতা, সাবেক যুবলীগ নেতা এবং বিশিষ্ট ব্যবসায়ী ফিফল চৌধুরী, উনি অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি বর্তমানে তরুণ সমাজের মাঝে। আরেকজন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের ভাই শাহাদাত হোসেন। এখন দেখুন, দেশে গণতন্ত্র আছে বলেই মনোনয়নপত্র দাখিল করেছে। মনোনয়নপত্র দাখিল করা গণতান্ত্রিক অধিকার। জনগণ সিদ্ধান্ত নিবে তারা 3 জনের মধ্যে কাকে বেছে নেবে। তবে বিভিন্ন কারণে জটিলতায় শাহাদাত হোসেন সাহেবের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাকি 2 জন মাঠে আছেন। 2 জনের মধ্যে বাদল সাহেবের, মিজানুর রহমান বাদল সাহেবের মার্কা দোয়াত কলম, আর আমাদের ফিফল চৌধুরীর মার্কা হলো আপনার আনারস। 2 জনেও যথেষ্ট জনপ্রিয়, 2 জনে মাঠ চষে বেড়াচ্ছেন। 2 জনের মধ্যে একজন অবশ্যই নির্বাচিত হবে। তবে একটি কথা পরিষ্কার, কোম্পানিগঞ্জের রাজনীতিতে জনাব আব্দুল কাদের মির্জা, বিশেষ করে আমাদের মাননীয় মেয়র, উনি অত্যন্ত জনপ্রিয়। জনগণ কিন্তু ওনার সিদ্ধান্তকে সবার আগে সম্মান করে এবং সমর্থন দেয়। সুতরাং উনি কিন্তু আওয়ামী লীগের একজন নির্বাচিত মেয়র হিসাবে উনি ওনার দায়িত্ব পালন করছেন, এবং যে 2 জন প্রার্থী হচ্ছেন 2 জনে আওয়ামী লীগের। জনগণ সঠিক প্রার্থী নির্বাচিত করবে। তো আমি মনে করি যে এই বিষয়ে অবশ্যই রবি ভাই বুঝছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যেটি বলেছেন, সে আত্মীয়রা এখন আর নির্বাচনে নেই। হ্যাঁ, যদি নির্বাচনে শাহাদাত হোসেন সাহেবের মনোনয়নপত্র বাতিল নাও হতো, তাহলে উনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতেন। অদৃশ্য শক্তি মানে ভারত। তো তাহলে তো এটা অদৃশ্য না, এটা দৃশ্যমান। ভারত দেশ চালাচ্ছে, তার মানে বাংলাদেশ ভারতের অংশ, এটা আপনারা বলতে চাচ্ছেন। তাহলে তো ভারত যেতে বাংলাদেশের আর ভিসা পাসপোর্টের দরকার নেই, আমরা এমনি চলে যেতে পারি। এখন প্রশ্ন হলো আমরা যেতে পারি কিনা। যদি না যাই, সুতরাং ওইটা আলাদা দেশ,
আলাদা সংবিধান, আর বাংলাদেশ আলাদা দেশ, আলাদা সংবিধান। আর ভারতের পণ্য বর্জনের ব্যাপারে বলেছেন যে নজিবুল আকবর সাহেব ওখানে অংশ নিত। ওই আমি তো কোথাও বর্জনের কিছু দেখিনি, ওটা শুধুমাত্র বিবৃতিতে, বাস্তবে কেউ ভারতের কিছুই বর্জন করেনি। আপনি বাসগুলাতে যান, শ্যামলী পরিবহনে যান, গ্রিন লাইনে যান, কলকাতা যাত্রীরা দেখবেন কারা, সীমান্ত এলাকাগুলোয় যান, কলকাতায় কারা ঢুকতেছে, ত্রিপুরায় কারা ঢুকতেছে দেখবেন। এবং ভিসা, ভারতের ভিসার হার আগের চাইতে বাড়ছে না কমছে সেটি দেখবেন। ভারতীয় শাড়ি ব্যবহার করে না এরকম কারা আছে আপনি দেখেন। ওইটা শুধুমাত্র একটা রাজনৈতিক স্ট্যান্ডার্ডই এবং বক্তৃতা বিবৃতির ভাষা। আমরা কেউ কিন্তু ভারতীয় পণ্য বর্জনের মধ্যে নেই। এটা হলো সস্তার জনপ্রিয়তা অর্জনের জন্য, জাস্ট আপনার ভাইরাল হওয়ার জন্য একটা মাত্র আপনার চেষ্টা একটা গোষ্ঠী। ভাইরাল হওয়ার জন্য শুধু ভারত বর্জন কেন করবে? এটি নিয়ে, এই বিষয়টা নিয়ে আমার আলাপ করতেও ইচ্ছা হয় না এই কারণে, কারণ ভারত বিরোধী কোনো কিছুই বাংলাদেশে নেই। এবং ভারত বিরোধী বর্জন বলেন, ভারতের পণ্য বর্জন বলেন, কোনো কিছু কেউ করছে না। ভারতীয় গরুও তো বর্জন হয় নাই এখন পর্যন্ত। তো অতএব এগুলো বলে লাভ নেই। বিবৃতি, বক্তৃতা বিবৃতিতে আমরা যা বলি বাস্তবে আমরাও তা মানি না। আমরা তো দেখছি যে শীতের দিনে কাশ্মীরের কম্বল গায়ে দিয়ে ভারতের বিরুদ্ধে স্লোগান দিতে আমরা দেখছি। তো অতএব এই ধরনের বর্জন দিয়ে কোনো কাজ হবে না। যারা কোকাকোলা খায়, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেন তাদের মতো। কোকাকোলা যেমন ইসরায়েলি পণ্য নয়, কিন্তু আমরা মনে করি এটা ইসরায়েলি পণ্য, এরকম আর কি। তো তারপরেও আপনি প্রশ্ন করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি যে অদৃশ্য শক্তির কথা বলেছেন, আপনার দৃষ্টিতে এটি অদৃশ্য শক্তি। তাহলে অদৃশ্য শক্তি যদি একটা দেশ হয়, তার মানে দেশ তো আর দেশ চালায় না, দেশের মানুষ দেশ চালায়। যখন কোনো মানুষ দেশ চালায়, কোনো মানুষ যখন কারো উপর শোয়ার হয়, তখন এটি কিন্তু চোখে পড়ে, এটা আর অদৃশ্য থাকে না। যদি বুদ্ধির শোয়ার হয় তখন এটি চোখে পড়ে না। আচ্ছা, আরেকজন বলেছেন যে আপনার ওই একই কথা ঘুরে ফিরে, ওই যে মুরব্বী, উনি সেই রিজার্ভের কথা বলেছেন এবং উনি বলেছেন যে 12 টাকা সের চালের কথা। না, আপনি সত্য কথা বলেছেন। দেখুন, শায়েস্তাকার আমলে তো 1 টাকায় 5 মণ চাল পাওয়া যেত। তাহলে পাকিস্তান আমলে সেটি পাওয়া যায়নি কেন? বা ব্রিটিশ আমলেও সেটি পাওয়া যায়নি কেন? পাকিস্তান আমলে মনে করেন 1 টাকা বা 8 আনা 12 আনায় চাল পাওয়া যেত, স্বাধীন বাংলাদেশে সেটি পাওয়া যায়নি কেন? আচ্ছা, আবার বঙ্গবন্ধুর সময়ে চালের দাম যখন 10 টাকায় হয়েছে, তখন অনেকে অনেক কথা বলেছেন, কিন্তু 1981 সালের সংবাদপত্রগুলোর হেডলাইন এখনো আমার মনে পড়ে, জিয়া শাহীর অবদান 10 টাকা চালের দাম, সাপ্তাহিক খবর পত্রিকার মানে হেডলাইন এখনো আছে। তো সুতরাং কমে নাই কেন? আবার তখনকার পরে এরশাদের আমলে চালের দাম বাড়ছে কেন? এখন প্রশ্ন হলো বাড়ছে এই কারণে, এখন আরো ডাবল, মানে ডাবল তিনটা, এটা বাড়ছে এই কারণে আপনি ওই সময়ে যে দামে যে জিনিস খেতেন এখন তো ওই জিনিস নেই। আবার ওই সময় আপনার যে বেতন ছিল এখন সেই বেতনও নেই। একটা ইলিশ মাছ 6 টাকায় পাওয়া যেত। হ্যাঁ, এখন কি একটা ইলিশ মাছ 6 টাকা পাবেন? যখন 6 টাকা পাওয়া যেত তখন একজন কামলা, ক্ষেতের কামলা, দিন মজুর দৈনিক 5 টাকা পেতেন। দুপুর বেলায় ভাত খেতেন, সকালবেলায় চা নাস্তা খেতেন আর পান বিড়ি খেতেন এবং মালিকের কাছ থেকে 5 টাকা পেতেন। তো এখন তো 5 টাকার দিন নাই। এখন তো ঘর থেকে বের হলে তার মিনিমাম ইনকাম না থাকলেও 500 টাকা, একদম মিনিমাম ইনকাম। কোন কামলা আপনি 700 টাকার নিচে পাবেন না। আর কামলায় তো এখন পাবেন না, কামলারও আকাল। সব দেখবেন যে ভ্যান গাড়ি চালাচ্ছে, তারপর অটো গাড়ি চালাচ্ছে, যাদের ডেলি ইনকাম আছে 1000 টাকার উপরে। তো সুতরাং আপনি ওই জায়গায় ফেরত চাইলে কৃষক মারা যাবে। আপনার 10 টাকার চাল চাইতেছেন তো কৃষকের 12টা বাজবে। এখন আপনি হয়তো বলতে পারেন কৃষক যদি 12টা না বাজে তাহলে বীজের দাম, আপনার সারের দাম, কীটনাশকের দাম কমান। তাহলে আপনাকে আন্দোলন করতে হবে যারা এই জিনিসগুলো বানায়। যেমন সারের মেন চালান সোভিয়েত ইউনিয়ন, সাবেক সোভিয়েত মানে রাশিয়া, তাহলে ওদের বিরুদ্ধে আন্দোলন করেন, আপনারা সারের দাম কমান। কীটনাশক কোম্পানিগুলোর মধ্যে সুইজারল্যান্ড অন্যতম, আপনি তাদের বিরুদ্ধে আন্দোলন করেন, কীটনাশকের দাম কমান। বীজগুলা বেশিরভাগ জাপান, থাইল্যান্ড, মায়ানমার থেকে আসে, তাদেরকে বলেন আপনারা দাম কমান। হবে না,
কারণ বৈশ্বিক অর্থনীতি এখন আর আপনি সেই যেটা বুঝাইলেন এটাতে বেশি সময় দিচ্ছেন, চালের দাম কেন বেশি 50 টাকার আর নাই না, ওটাই তো না। কারণ ওনারা মনে করে কি, আপনি আসেন আমাদের বাংলাদেশ ব্যাংকে মুরব্বীরা আসেন, একটা জিনিস মনে আপনি করে একজন কি সাংবাদিক যে হিসেবে বাংলাদেশ